আসসালামু আলাইকুম। এর মধ্যে আসলে অনেকগুলি পরিবর্তন আমার মধ্যে হয়ে গেছে। আমি প্রতিষ্ঠান পরিবর্তন করে কিডনি ফাউন্ডেশনে চলে আসছি। এখন এই মুহূর্তে কিডনি ফাউন্ডেশন থেকেই তোমাদের উদ্দেশ্যে ক্লাস নিচ্ছি এবং আমি খুব আশাবাদী যে এই ক্লাসগুলি তোমাদের কাছে অবশ্যই খুব উপভোগ্য হবে, একটু বোরিং লাগবে না। তো আমরা ক্রনিক কিডনি ডিজিজ এই বিষয়টি নিয়ে মোটামুটি কিছু পড়াশোনা করে আসছি। আজকে আমরা একটু ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। বন্ধুরা, এই পেশেন্টগুলি এখন অনেক বেশি বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশেই। এক সমীক্ষায় দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 18% লোক জীবনের কোনো না কোনো সময়ে ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি ডিজিজে ভুগে থাকে। আর প্রায় 50,000 লোক, বাংলাদেশের কথা বলতেছি আমি, 50,000 লোক ইরিভার্সিবল কিডনি ড্যামেজ বা এন্ড স্টেজ কিডনি ডিজিজে ভুগে থাকেন। এই 50,000 লোকের মধ্যে মাত্র 20,000 লোক ওনারা রেনাল চিকিৎসা নেওয়ার সুযোগ তাদের থাকে না, বিভিন্ন কারণে থাকে না, ফেসিলিটি থাকে না অথবা আর্থিক সামর্থ্য থাকে না। এই সমস্ত রোগীরা কিন্তু বিভিন্ন সময়ে তোমাদের কাছে যাবে যে আমি তো ডায়ালিসিস নিতে পারছি না, ট্রান্সপ্লান্ট করার সামর্থ্য নাই, তা আমাকে আপনি একটা চিকিৎসা দিয়ে দেন যেন আমি অন্তত ভালো থাকি। তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পেশেন্টদেরকে অবশ্যই তোমাদের ফেস করতে হবে এবং তাদের একটা সুচিকিৎসা তোমাকে অবশ্যই এনশিওর করতে হবে। আজকের এই লেকচারের একটা বড় উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন জাস্ট পাস করার পর এই সিকিডি পেশেন্টগুলির একটা ভালো ম্যানেজমেন্ট তোমরা দিতে পারো। তোমরা হয়তো ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্টেশন এগুলি সরাসরি করতে যাবে না, কিন্তু এগুলি ছাড়াও এজ এ ফিজিশিয়ান তোমার অনেক কাজ থাকবে, যেগুলি তুমি যদি সঠিকভাবে করতে পারো তাহলে নিশ্চিতভাবে পেশেন্ট তোমার কাছ থেকে বেনিফিট পাবেন। তো ম্যানেজমেন্ট অফ সিকিউরিটি বলতে গেলে আমরা একটা ছোট্ট ফরম্যাট তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ABCDEF, খুব সহজ। এ মানে হচ্ছে কারেকশন অফ এনিমিয়া, এতে হয় এনিমিয়া, এবং কারেকশন অফ অ্যালবুমিনিউরিয়া। এই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্ষেত্রেই কিন্তু এই দুইটা ম্যানেজমেন্টের মধ্যে জাদু লুকানো থাকে। জাদু এই জন্য বলছি যে বন্ধুরা, অনেক সময় পেশেন্ট ডিসহার্টেড হয়ে যায়, বোধহয় আমার আর বোধহয় হলো না, কিন্তু তুমি যদি এই দুইটা প্রবলেম সলভ করে দিতে পারো তাহলে পেশেন্ট এতই ভালো থাকেন যে তোমাকে কিন্তু ওই পেশেন্ট আর ছাড়ছে না, বারবার ঘুরে ফিরে তোমার কাছে আসবেন, স্যার আপনি আমাকে এমন সুন্দর ম্যানেজমেন্ট দিলেন, আমি এখন যে কতটা ভালো আছি। তো পেশেন্টের এনিমিয়া কারেকশন করতে হবে এবং অ্যালবুমিনিয়া কারেকশন করতে হবে। এনিমিয়া কারেকশনের নিয়ম আমরা অলরেডি শিখে গেছি, যে পেশেন্টের হিমোগ্লোবিন যদি 7-এর নিচে থাকে তাহলে তোমাকে ব্লাড দিতে হবে, আর যদি 7-এর উপরে থাকে তাহলে তুমি ইরিথ্রোপয়েটিন এবং আয়রন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট তুমি দিবে, এবং আলটিমেটলি টার্গেট হিমোগ্লোবিন আমাদের 11.5, ম্যাক্সিমাম 12। আর এতটুকু কারেকশনের দ্বারা কিন্তু আলটিমেটলি পেশেন্টের ক্রিয়েটিনিন কমে আসে এবং পেশেন্টের যেহেতু হিমোগ্লোবিন বাড়ে, কাজেই কিডনিতে আলটিমেটলি অক্সিজেন, হিমোগ্লোবিন এবং অক্সিজেন এগুলি বাড়ার কারণে কিডনির আলটিমেটলি রেনাল ফাংশন ইমপ্রুভমেন্ট হয়। অন্যদিকে দেখো অ্যালবুমিনুরিয়া, বন্ধুরা একটু বলে রাখি, প্রোটিন কিন্তু আমাদের শরীরের জন্য যতই প্রয়োজনীয় বিষয় হোক না কেন, কিডনির জন্য কিন্তু অতিরিক্ত প্রোটিন খুব হার্মফুল। কিডনিতে প্রোটিন ফাইব্রোসিস করে। আমি খুব সহজ করে কথাটাই তোমাদের বললাম যে প্রোটিন কিডনিতে ফাইব্রোসিস করে। যদি তুমি পেশেন্টকে বেশি প্রোটিন খেতে দাও, প্রয়োজনের অতিরিক্ত প্রোটিন খেতে দাও, তাহলে সেই প্রোটিনগুলি আলটিমেটলি লিকেজ হয়ে কিডনিতে গিয়ে কিন্তু ফাইব্রোসিস করে, ইনফ্লামেশন করে এবং ফাইব্রোসিস করে। আমরা সহজ করে বলি যে প্রোটিন ইজ টিউবুলোটক্সিক, অ্যালবুমিন ইজ টিউবুলোটক্সিক, টক্সিক ফর দ্য কিডনি অ্যান্ড টিউবিউলস। কাজেই আমরা যদি প্রোটিনুরিয়া বন্ধ করতে পারি পেশেন্টের, তাহলে পেশেন্টের কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হবে। প্রোটিনুরিয়া বন্ধ করার জন্য আমরা করতে পারি এসি ইনহিবিটর, ARB এই জাতীয় ওষুধগুলি আমরা ইউজ করতে পারি, তবে খুব কেয়ারফুলি ইউজ করতে হবে। কেন কেয়ারফুলি ইউজ করতে হবে সেটা আমরা পরে বলবো। তাহলে এনিমিয়া এবং
অ্যালবুমিনুরিয়া, এই দুইটা কারেকশন আমাদের করতে জানতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে কারেকশন অফ ব্লাড প্রেশার এন্ড কারেকশন অফ ব্যাকটেরিয়া, মানে ইনফেকশন। কিডনি রোগীদের ব্লাড প্রেশার কারেকশন এটা মানে হার্ট অফ দ্য ম্যানেজমেন্টের মতোই বলতে পারো, যে যদি প্রেশার ফুল কন্ট্রোল করতে পারো তাহলে পেশেন্টের ক্রিয়েটিনিন অনেকটা ড্রামাটিক্যালি নিচে নেমে আসে। তো পেশেন্টের এই ধরনের রোগীদের ব্লাড প্রেশার কারেকশন করতে গেলে তোমাকে একটু সাহসী হতে হবে বন্ধুরা। সাহসী কি, তুমি যদি অল্প ডোজে যদি হাইপারটেনশন কন্ট্রোল করার চেষ্টা করো তাহলে কিন্তু আসলে কন্ট্রোল হবে না, তোমাকে বরং একটু বেশি ডোজই দিতে হবে। এই জন্য প্রত্যেকটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের ম্যাক্সিমাম ডোজ তোমাকে জানতে হবে, আমি কত বেশি ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে এই একই ওষুধের ডোজ বাড়িয়ে বাড়িয়ে কিন্তু আমরা পেশেন্টের হাইপারটেনশন কন্ট্রোল করতে পারি। একইভাবে ব্যাকটেরিয়া, আমরা জানি এই সিকিডি পেশেন্টগুলি কিন্তু আলটিমেটলি ইমিউনো কম্প্রোমাইজ হোস্ট। এই সমস্ত পেশেন্টের কিন্তু আলটিমেটলি ইনফেকশনের চান্স অনেক বেশি। এই জন্য এই করোনাকালীন সময়ে কিন্তু এই পেশেন্টদের দুর্ভোগের কোনো শেষ নেই। এই হসপিটালে আসলো, আসার পর দেখা গেল যে আসলে এক সমস্যা নিয়ে জ্বর নিয়ে চলে গেল রোগী। তো এই ধরনের রোগীদের যেহেতু শরীরে ইমিউনিটি কম থাকে, কাজেই আলটিমেটলি এদের যে কোনো সময় একটা ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে। বিশেষ করে এই ধরনের রোগীদের যেহেতু রেনাল সিস্টেমে অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটিস থাকে, যেমন অনেক পেশেন্টের হয়তো বিইপি আছে, অনেক পেশেন্টের হয়তো ক্রনিক পাইলোনেফ্রাইটিস, বা অনেক পেশেন্টের হয়তো যে কোনো ধরনের অবস্ট্রাকশন আছে, যার কারণে এনাদের কিন্তু একটা কমপ্লিকেটেড ইউটিআই হতে পারে। এবং কমপ্লিকেটেড ইউটিআই হয়ে যখন এই পেশেন্টদের অ্যাকিউট কিডনি ইনজুরি হয়, তখন কিন্তু হঠাৎ করে ক্রিয়েটিনিনটা বেড়ে যায়, আর বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আলটিমেটলি পেশেন্ট তোমার কাছে চলে আসেন যে আমার প্রস্রাব কমে গেছে বা বন্ধ হয়ে গেছে। তুমি যদি ইনফেকশনটাকে আইডেন্টিফাই করে অ্যান্টিবায়োটিক দিতে পারো তাহলে কিন্তু পেশেন্ট আবার এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে। কাজে এই দুইটা ফ্যাক্টরের দিকে বন্ধুরা খেয়াল রাখবে। তৃতীয় যেটা সি, কারেকশন অফ করোনারি হার্ট ডিজিজ, কারেকশন অফ সিগারেট স্মোকিং। এখানে বন্ধুরা একটা বিষয়, যে কিডনির কথা ভাবতে গিয়ে কিন্তু আমরা অনেক সময় অন্যান্য অঙ্গের কথা ভুলে যাই। কিডনির সাথে যে অন্যান্য অঙ্গের সরাসরি সম্পর্ক আছে এটা আমাদের মাথায় রাখতে হবে। কি সম্পর্ক আছে? একটা পেশেন্টের যখন কিডনি খারাপ হয় সেখান থেকে পেশেন্টের হার্টের সমস্যা দেখা দিতে পারে। তো কিডনি রোগ থেকে যদি হার্টের রোগ হয় এটাকে আমরা বলি রেনো কার্ডিয়াক সিনড্রোম। আবার অনেক সময় একটা পেশেন্টের হার্টের সমস্যা থাকে, সেখান থেকে আস্তে আস্তে পেশেন্টের কিডনিতে সমস্যা দেখা দেয়। তো হার্টে যদি প্রথমে সমস্যা থাকে তারপর যদি সেখান থেকে কিডনিতে সমস্যা দেখা দেয় সেটাকে আমরা বলি কার্ডিও রেনাল সিনড্রোম। কাজেই আমাদের এই দুইটা টার্ম মাথায় রাখতে হবে, রেনো কার্ডিয়াক সিনড্রোম অথবা কার্ডিও রেনাল সিনড্রোম। কাজেই তুমি যখন কোনো কিডনি পেশেন্ট ডিল করবে তোমাকে মাথায় রাখতে হবে যে এই পেশেন্টের হয়তোবা হার্টের সমস্যা থাকার সম্ভাবনা আছে। সেটা যদি থেকে থাকে তাহলে আলটিমেটলি সেটা ম্যানেজমেন্ট করলেও কিন্তু পেশেন্টের কিডনির ইমপ্রুভমেন্ট হয়। কারণ তোমরা জানো কার্ডিয়াক ইমপ্রুভমেন্ট হলে কার্ডিয়াক আউটপুট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়লে অর্গানের মধ্যে ব্লাড পারফিউশন বাড়বে, পারফিউশন বাড়লে আলটিমেটলি অর্গানের অক্সিজেন সাপ্লাই বা অক্সিজেন স্যাচুরেশন এগুলি যদি ইমপ্রুভ করে আলটিমেটলি অর্গানের ফাংশন ইমপ্রুভ করে। একইভাবে সিগারেট স্মোকিং, আমরা পেশেন্টদেরকে বলে দিই এই কথা যে আপনি ধূমপান করবেন না, করলে করোনারি হার্ট ডিজিজ হবে, করলে স্ট্রোক হবে। আজকে থেকে আমরা এই কথা বলার অভ্যাস করব যে আপনার সিগারেট স্মোকিং করলে আপনার কিডনিতেও রোগ হতে পারে, কারণ অ্যাথেরোস্ক্লেরোসিস সব জায়গায় হয়। তোমরা জানো স্মোকিং এ অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। অ্যাথেরোস্ক্লেরোসিস শরীরের মধ্যে সব জায়গায় হয় এবং আলটিমেটলি সমস্ত অর্গানের মধ্যেই রক্ত সরবরাহ কমে যায়, কিডনিতেও কমে যায়। কাজেই এই কিডনি রোগীদের জন্য স্মোকিং বন্ধ করা অত্যন্ত জরুরি বিষয়। নাম্বার 4 ডি, কারেকশন অফ ডায়াবেটিস মেলাইটাস এন্ড ড্রাগস। ডায়াবেটিস মেলাইটাস কারেকশন করার অর্থ হচ্ছে যে পেশেন্টের একটা অপটিমাম গ্লাইসেমিক কন্ট্রোল যেন আসে। এই পেশেন্টদের তোমরা জানো কিডনি ডিজিজ পেশেন্টদের অনেক ওরাল অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন দেওয়া যায় না, যেমন ম্যাটফরমিন এটা দেওয়া যাবে না। তারপরে লং অ্যাক্টিং সালফোনাল ইউরিয়াস এগুলি একটু অ্যাভয়েড করতে পারলে ভালো, কারণ এগুলি হাইপোগ্লাইসেমিয়া করে তোমরা জানো। তোমরা জানো যে সিটাগ্লিপটিন, এই গ্লিপটিন গ্রুপসে শুধু লিনাগ্লিপটিন দেওয়া যায়, বাকিগুলি আর দেওয়া যায় না। এভাবে অনেকগুলি মেডিসিন আলটিমেটলি দেওয়া যায় না। আসলে বন্ধুরা একটা ডায়াবেটিক পেশেন্টের যখন কিডনিতে রোগ হয় তখন কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে ইনসুলিন। ইনসুলিনের জন্য পেশেন্টকে একটু কাউন্সেলিং করতে হবে। অনেক পেশেন্ট নিতে চান না, তখন তোমার বলতে হবে যে এই ইনসুলিন যে শুধুমাত্র আপনার ডায়াবেটিসের জন্য দিচ্ছি তা নয়, এই ইনসুলিন কিন্তু আপনার কিডনির জন্যও লাগবে। এবং ইনডাইরেক্টলি এটা একটা সত্যি কথা যে যদি তুমি ইনসুলিন দিয়ে সুগার কন্ট্রোল করতে পারো তো এটা সিকিডির জন্য একটা
রিভার্সিবল ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং পেশেন্টের সিকিডি ইমপ্রুভমেন্ট হয়। তোমরা তো জানো বন্ধুরা যে সিকিডি কিন্তু স্টেজ 5টা। একটা পেশেন্ট যদি স্টেজ 5-এ থাকেন, সেখান থেকে যদি তিনি স্টেজ 4-এ চলে আসতে পারেন, তাহলে কতটা ভালো বিষয় হয়ে গেল। পেশেন্ট সিমটম চলে গেল, পেশেন্টের ডায়ালিসিস থেকে দূরে সরে গেলেন। কাজেই আলটিমেটলি পেশেন্টকে আমরা ইনসুলিন দিয়ে সুগার কন্ট্রোল করে পেশেন্টের স্টেজের ইমপ্রুভমেন্ট আমরা করতে পারি। স্টেজ 5 থেকে 4-এ, 4 থেকে 3-তে পেশেন্টকে তুলে নিয়ে আসতে পারি। এরপর ডিতে হচ্ছে ড্রাগস। অনেক ড্রাগ আছে পেশেন্টরা খেতে থাকেন, যে ড্রাগগুলি আসলে প্রয়োজন নাই, যেমন অমিপ্রাজল, প্যান্টোপ্রাজল। এগুলি যদি দেখো যে পেশেন্টের প্রয়োজন নাই, চেষ্টা করবো ওমিট করে দেওয়ার জন্য। অনেক সময় পেশেন্টরা বলেন যে ডাক্তার সাহেব বা স্যার বা ম্যাডাম, আমি তো এই ওষুধ ছাড়া চলতে পারি না, এই ওষুধ লাগবে। তখন তুমি একটু কাউন্সিলিং করবে, হ্যাঁ লাগলে আপনি খাবেন, কিন্তু চেষ্টা করবেন এটাকে অ্যাভয়েড করার জন্য। কারণ তোমরা জানো এই ওষুধটা অ্যালার্জিক রিয়াকশন করে কিডনির মধ্যে, আলটিমেটলি ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে রেনাল ইম্পেয়ারমেন্ট করতে পারে। এছাড়া এই পেশেন্ট যদি অনেক দিন ধরে এই পিপিআই খেতে থাকেন, তাহলে ওনাদের আয়রন, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড এগুলি অ্যাবজর্পশন কিন্তু কমে যায়। আর কমে গেলে পেশেন্ট আলটিমেটলি এনিমিক হয়ে যান। এটা খাওয়ার কারণে ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশন কমে যায়, যার কারণে হাইপোম্যাগনেসিয়ামিয়াতে ভুগেন। আর হাইপোম্যাগনেসিয়ামিয়াতে ভুগলে আলটিমেটলি পেশেন্টের প্যারাথাইরয়েড ডিসফাংশন হয়, তোমরা জানো। তো এই জন্য আলটিমেটলি আমরা আসল কথা হচ্ছে আননেসেসারি মেডিকেশন থেকে আমরা সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করব। শুধু কিডনি রোগের জন্য নয়, সবসময় আমরা চেষ্টা করবো পেশেন্টকে অপ্রয়োজনীয় কোনো ওষুধ দিব না। যদি কোনো একটা ওষুধে কোনো একটা কমপ্লিকেশন হলো, তাহলে কিন্তু তোমার জন্য তোমার প্রেসক্রিপশন একটা তোমার এগেনস্টে ডকুমেন্ট হয়ে থাকবে। এই জন্য কখনোই আমরা চেষ্টা করব না, কখনোই আমরা এই পেশেন্টকে আননেসেসারি মেডিসিন দেওয়ার চেষ্টা করবো। এটা পেন কিলার প্রয়োজন নাই, দিয়ে দিলাম, এই কাজ করবো না। অনেক সময় তোমার কাছে হয়তো মেসেজ এরকম থাকবে যে সুলিন্ডার এটা পেইন কিলার, এটা তো কিডনির জন্য ক্ষতিকর নয়। বন্ধুরা, এই ধরনের মেসেজে তোমরা কখনো বায়াসড হবে না। এনএসএআইডি যত লোক যত কথাই বলুক না কেন, তোমাকে এসে তোমার রুমে এসে তোমাকে কনভিন্স করার চেষ্টা করবে, তোমাকে স্যার ম্যাডাম বলে আমাদের ওষুধটা লিখেন, এই ওষুধটা নেফ্রোটক্সিক নয়, নেফ্রন ফ্রেন্ড, এই ধরনের অনেক কিছু টক্সিককে ফ্রেন্ড বানাই দিবে। আর তোমাকে বলবে যে ম্যাডাম বা স্যার ওষুধটা লিখেন। কিন্তু তোমরা কারোর কথা বায়াস না হয়ে তুমি তোমার নলেজকে জিজ্ঞেস করো, তুমি তোমার বইকে জিজ্ঞেস করো, বইটা খুলে দেখো আসলে এই ধরনের ওষুধ দেওয়া যায় কিনা। কোনো এনএসআইডি আমরা দিব না। এনএসআইডি কখনোই কিডনি ফ্রেন্ড হতে পারে না। যতই তোমার কাছে মেসেজ আসুক, যতই মানুষ তোমার কাছে মেসেজ পাঠাক, তুমি কনভিন্সড হবে না কখনোই। কাজেই এই ধরনের ওষুধগুলি কিন্তু আলটিমেটলি কিডনির ক্ষতি করে, সিকেডি হয়ে যাচ্ছে পেশেন্টের, পেশেন্ট বুঝতেও পারছে না। নাম্বার ই, কারেকশন অফ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অ্যান্ড ইডিমা। ইতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ইতে ইডিমা আমরা কারেকশন করার চেষ্টা করব। ইলেকট্রোলাইট বলতে কিন্তু বন্ধুরা শুধু আমরা সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট এতটুকুই না, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট এগুলোকেও বুঝি আমরা। কাজেই ইলেকট্রোলাইটস নিয়ে আমরা ডিটেলস আলাপ করব। যে ইলেকট্রোলাইটসের ডেফিসিয়েন্সি থাকবে সেটাকে আমরা কারেকশন করার চেষ্টা করব, আর যে ইলেকট্রোলাইটসটা বেশি থাকবে সেটাকে আমরা আলটিমেটলি অপটিমাম করার চেষ্টা করব। আসো এবার ইডিমা ভালো করে দেখতে হবে, পেশেন্টের ইডিমা আছে কিনা। ফেস ইডিমা দেখতে পারি, পালমোনারি ইডিমা আমরা অস্কালটেট করতে পারি, স্যাক্রাল ইডিমা পেশেন্টকে বসানোর পর পেছনে গিয়ে চাপ দিয়ে দেখতে পারি, প্যাডাল ইডিমা পায়ে আমরা দেখতে পারি। যদি পেশেন্টের ইডিমেটাস হয়ে থাকেন, তাহলে আলটিমেটলি পেশেন্টকে আমরা ওরাল অথবা ইনজেক্টেবল ফর্মে ডায়াবেটিক্স দিব। এক্ষেত্রে বন্ধুরা ডায়াবেটিক্স দেওয়ার সময় খুব কেয়ারফুলি দিতে হবে। ডায়াবেটিক্স, ফুসেমাইড ডায়াবেটিক্স, স্পাইনোলেকট্রন ডায়াবেটিক্স এরা কিন্তু নিজেরাও ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে। কাজেই তোমাকে ওইভাবে ড্রাগ চুজ করতে হবে এবং ডোজ অ্যাডজাস্ট করতে হবে। এরপরে আসে এফ। এফ হচ্ছে কারেকশন অফ ফুড অ্যান্ড ফ্লুইড। ফুড মানে হচ্ছে কি, কোন খাবার পেশেন্ট খাবে। পেশেন্টের এটা কমন কোশ্চেন, স্যার বা ম্যাডাম কি খাবার খেতে পারবো আর কি খাবার খেতে পারবো না, এই ধরনের একটা কোশ্চেন তোমাকে করবে। তো খুব সহজভাবে তোমরা অ্যান্সার দিয়ে দিবা যে আসলে কিডনির জন্য সবচেয়ে ক্ষতিকর যে লবণ বা উপাদান সেটা হচ্ছে পটাশিয়াম, ফসফেট এবং ইউরিক অ্যাসিড। এই প্রত্যেকটাই কিডনির জন্য খারাপ এবং সব খাবারের মধ্যে কিন্তু কম বেশি এগুলি থাকে। পটাশিয়াম, ইউরিক অ্যাসিড, ফসফেট এগুলি সব খাবারেই থাকে। বন্ধুরা, আমি তোমাদেরকে একটু অতিরিক্ত বলতেছি না। কেন বলতেছি না? দেখো যে যত খাবার আমরা খাই, উদ্ভিদ এবং প্রাণী, সব খাবার এবং উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কিন্তু এটিপি, এডিপি, এনএডিপি, এফএডিপি, জিটিপি এগুলি থাকে। পি মানে ফসফেট। কাজেই সব উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে যেহেতু এই সমস্ত বায়োলজিক্যাল কয়েন থাকে, কাজেই সব খাবারের মধ্যে কিন্তু ফসফেট থাকে। ফসফেট মুক্ত কোনো খাবার তুমি পাবো না।
আরেকদিকে দেখো যে ইউরিক অ্যাসিড, কোন খাবারে থাকে না ইউরিক অ্যাসিড বলো? আমরা ছোট করে লিস্ট দিয়ে দিই ইউরিক অ্যাসিড খাবার সমৃদ্ধ খাবার কম খাবেন, কিন্তু আসলে বন্ধুরা সব খাবার ইউরিক অ্যাসিড থাকবে। কেন থাকবে? আমাদের শরীরে ইউরিক অ্যাসিড ইউরিনের সাথে বের হয়ে পানি ইয়েতে যায়, মাটিতে যায়, তাই না বন্ধুরা? শেষ পর্যন্ত মাটিতেই যায়, পানিতে যায়, মাটিতে যায়, সেখানে শাকসবজি তৈরি হয়। শাকসবজিগুলি এই পানি মাটি থেকে ইউরিক অ্যাসিড নিজেরা অ্যাবজর্ব করে, সেই শাকসবজি ফুলকপি বাঁধাকপি আমরা আবার খাচ্ছি, সেই ইউরিক অ্যাসিড আবার আমাদের শরীরের মধ্যে চলে আসতেছে। তাহলে এই যে ইউরিক অ্যাসিড আমাদের শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে মাটিতে যাচ্ছে, পানিতে যাচ্ছে, সেখান থেকে আবার সে ভেজিটেবলসে ঢুকছে, সেখান থেকে ঘাসের মাধ্যমে গরুর শরীরে ঢুকতেছে, পানি থেকে মাছের শরীরে ঢুকতেছে, সেখান থেকে তোমরা খাচ্ছি, আবার সেই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে ব্যাক করে চলে আসতেছে। কাজেই ইউরিক অ্যাসিড থেকে মুক্তি নাই আসলে, কাজেই সব খাবারই থাকবে। একইভাবে পটাশিয়ামের কথা বলা যায়। কাজে সব খাবারের মধ্যে এগুলি থাকবে, শুধু তুমি খাবার চুজ করার সময় যেগুলিতে বেশি থাকে এগুলি তুমি একটু রোগীদেরকে কম খেতে বলবে। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে তুমি যদি একটা কাজ করো, তুমি পেশেন্টকে যদি বলো যে আপনি এক কাজ করেন, আপনি আপনার এই যে খাবার যেগুলি আছে সমস্ত তরি তরকারি, শাক সবজি, মাছ মাংস যা আছে এগুলি ছোট ছোট করে আগে কাটেন। আর যদি শাকসবজি হয় এগুলি খোসা ছাড়াই নিতে হবে একটু ভারী করে। সাধারণত আমরা যেভাবে খোসা ছাড়াই সেখান থেকে একটু ভারী করে খোসা ছাড়াইতে হবে, এবং শাকসবজি এগুলি ছোট ছোট করে কাটতে হবে। কেটে আপনি এগুলি গরম পানির মধ্যে 1 ঘন্টা ভিজায় রাখেন। গরম পানিতে 1 ঘন্টা ভিজানোর পর এই ভেজিটেবলস থেকে, মাছ মাংস এগুলির ভেতর থেকে যত ইউরিক অ্যাসিড আসছে, যত পটাশিয়াম ফসফেট সব বের হয়ে চলে আসবে, এসে এটি পানিতে চলে আসবে। সেই পানিটাকে ফেলে দেন, ফেলে দেওয়ার পর বাকি যে জিনিসটা রয়ে গেল ওটা আপনি আপনার রুচি মতো রান্না করে খান। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে আপনি এই তরি তরকারি, শাকসবজি, মাছ যা আছে এগুলি পানিতে হালকা সিদ্ধ করেন। সিদ্ধ করার পর সিদ্ধ পানির মধ্যে আপনার জন্য ক্ষতিকর উপাদানটা চলে আসলো, এরপর আপনি এটা পানিটা ফেলে দেন। পানি ফেলে দেওয়ার পর নতুন করে তার মধ্যে পানি দিয়ে আপনি আপনার রুচি মতো রান্না করে খান। এই সিস্টেমে কিন্তু আলটিমেটলি এই ভেজিটেবলস বলো, তরি তরকারি, শাকসবজি, মাছ মাংস যা আছে এগুলি মোটামুটি ভাবে পেশেন্টের জন্য লেস হার্মফুল হয়ে যায়। হার্মলেস হবে না আসলে বন্ধুরা, লেস হার্মফুল হয়ে যায়। এভাবে পেশেন্টকে তুমি কনভিন্স করতে পারো। আমাদের দেশে যে সমস্যা, আমাদের দেশের আসসালামু আলাইকুম রুগীরা। স্যার। স্যার আপনার স্লাইড একটাই আছে এটা? হ্যাঁ, স্লাইড একটাই আছে, আমি এটাই মেইন স্লাইড আসলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে স্লাইডগুলি আমরা দেখাবো আসলে। আর মেইন যে খাবার যেটা বলছিলাম যে আমাদের দেশে যে রুগীরা যেটা করেন সেটা হচ্ছে যে সব খাবার খাওয়া বন্ধ করে দেন। কারণ ডাক্তার সাহেব বলছেন যে কিছুই খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া, বিশাল একটা লিস্ট খাবারে দিয়ে দেওয়া হয় যে এটা কিছু খাওয়া যাবে না। এতে আলটিমেটলি যেটা হয় রোগীরা অপুষ্টিতে ভুগতে থাকেন, এনিমিয়াতে ভুগতে থাকেন, খুব কঠিন একটা সিচুয়েশন হয়ে যায়। কাজেই এই পেশেন্টদের খাবারের ব্যাপারে আমাদেরকে একটু ডিটেলস বলতে হবে। এবার ফ্লুইড, পানি কতটুকু খাবেন, পানি খাওয়ার বিষয়ে যে সাধারণত যে সমস্ত পেশেন্ট ইডিমেটাস থাকে আমরা বলি যে পানি আপনি কম করেই খাবেন, যতটুকু প্রস্রাব হয় তার চেয়ে একটু কম করে পানি খাবেন। অন্তত এতটুকু তুমি যতটুকু বলবে তার চেয়ে পানি বেশি খাবে পেশেন্ট। এই জন্য আমরা বলি যে যতটুকু প্রস্রাব হয় তার চেয়ে একটু কম করে খান, অন্তত এর বেশি যেন, যতটুকু প্রস্রাব হয় এর বেশি যেন পানি না খাওয়া হয়। আর যদি বলো যে না আমাকে এস্টিমেট দেন কতটুকু পানি খাবেন, তুমি সহজভাবে বলতে পারো যে ডেইলি 1 লিটারের কম পানি খাবেন। বলে কতটুকু 1 লিটার? বলে 4 গ্লাসের কম পানি খাবেন। এতটুকু ইজিলি বলে দিলে পেশেন্টরা মেনে চলবে। আমি মোটামুটি ভাবে আসলে ম্যানেজমেন্টটা এট এ গ্ল্যান্স বলে ফেললাম, এই জন্য যে আমার প্ল্যান আছে আসলে আমি শেষের দিকে যে একটু ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশন নিয়ে কথা বলবো, সেখানে একটু সময় দেবো। এই সব কথা আমি আসলে অলরেডি বলে ফেলছি। যে পেশেন্টদেরকে আমরা ইলেকট্রল ইমব্যালেন্স নিয়ে কথা বললাম, এখানে যদি এখানে সুন্দর একটা ছবি, ডেভিডসনের ছবি আসলে বন্ধুরা একটু দেখো তোমরা, যে এখানে একটা পেশেন্টের ব্লাড প্রেশার এবং প্রোটিন লিকেজ, এই দুইটা যদি দেখো এভাবে, যদি ব্লাড প্রেশার একটা পেশেন্টের 162/88 আর প্রোটিন লিকেজ, ভালোই প্রোটিন লিক হচ্ছে ইউরিনের সাথে, যদি এই অবস্থাকে তুমি অ্যালাউ করো চলতে থাকে তাহলে পেশেন্টে কিন্তু জিএফআর এভাবে কমতে থাকবে, কমতে কমতে পেশেন্ট অল্প সময়ের মধ্যে কিন্তু এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা একদম ইরিভার্সিবল কিডনি ড্যামেজে চলে যাবে, ডায়ালিসিস চলে যাবে। কিন্তু তুমি যদি এখানে একটা কাজ করো যে এই প্রেশারটাকে তুমি সুন্দর করে কন্ট্রোল করে দিলা এবং প্রোটিন লিকেজ বন্ধ করার জন্য তুমি এসি ইনহিবিটর, এআরবি এই যদি কোনো ওষুধ দিয়ে দিলা, তাহলে কিন্তু পেশেন্টের প্রেশারটা আবার দেখো কমে ঠিক হয়ে যাওয়ার কারণে এবং প্রোটিন লিকেজ বন্ধ হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি দেখো
পেশেন্টের কিডনি ফাংশন অবনতি বা ডিটেরিওরেশন কিন্তু অনেক কমে গিয়ে এভাবে চলে আসলো। এভাবে চলে কিন্তু পেশেন্টটা দেখো ডায়ালাইসিস করতেছে কত বছর পর গিয়ে, দেখো 10 বছর পর গিয়ে করতে পারতেছে। আবার এখানে দেখাচ্ছে তুমি যদি পেশেন্ট মনে করো এখানে আবার উনি প্রেশার ওষুধ খাওয়া বন্ধ করে দিল কোনো কারণে, অনেক পেশেন্ট এমন করে প্রেশার ওষুধ নিজেই বন্ধ করে দেয়, নিজে এসি ইনহিবিটর এআরবি বন্ধ করে দেয়, অথবা তোমার কোনো কলিগ হয়তো উনি হয়তো কোনো কারণে ওষুধটা বন্ধ করে দিলেন। তো তো বন্ধ করে দেওয়ার পর কি হয়, পেশেন্টের আবার প্রেশারটা বেড়ে গেল, বিশাল প্রেশার হয়ে গেল পেশেন্টের, দেখো বন্ধুরা 177 বা 104, আর হিউজ প্রোটিন লিক হচ্ছে প্রস্রাবের সাথে। আবার কিডনি ফাংশন দেখো কিভাবে ডিটেরিওরেট করা শুরু করলো। এইভাবে করলে বেশি দিন লাগবে না পেশেন্টের ডায়ালাইসিসে চলে যেতে, ঠিক আছে। কিন্তু তুমি যদি দেখো এখানে এসে এত খারাপ হয়ে গেল পেশেন্ট, তারপরে তুমি যদি আশা ছাড়লা না, তুমি একদম একজন আশাবাদী ডাক্তার, পেশেন্টকে যে কোনো অবস্থাতেই তুমি তুলে নিয়ে আসার চেষ্টা করবে, প্রেশারটাকে আবার তুমি ধরলা না, ভালো করে কন্ট্রোল করেন আপনি, আবার অ্যান্টিহাইপারটেনসিভ দিয়ে দিলা, আবার না প্রোটিন লিকেজ হচ্ছে এটাকে বন্ধ করেন আপনি, এসি ইনহিবিটর এআরবি দিয়ে দিলা, দিয়ে তুমি চমৎকার করে এই পেশেন্টের দেখো জিএফআর যখন 30-এ চলে আসলো পেশেন্টের, কত ভালো ছিল পেশেন্ট, জিএফআর কত বেশি ছিল, সে কিন্তু 30-এ নেমে আসলো, পেশেন্ট সম্পূর্ণ হতাশ। তুমি কিন্তু হতাশ নয়, কারণ তুমি জানো কি করতে হবে এখন, ইউ নো। এখানে আসার পর পেশেন্টের তুমি প্রেশারটা ভালো করে কন্ট্রোল করলা, আর পেশেন্টের প্রোটিনুরিয়া বন্ধ করার জন্য একটু এসি ইনহিবিটর এআরপি দিয়ে দিলা, দেখো তো রেজাল্টে কি হচ্ছে। পেশেন্টের প্রেশার হয়ে গেল কত এখন 122/68, এবং পেশেন্টের প্রোটিন লিকেজ দেখো কত কমে গেল 107 এখন। এতে পেশেন্টের দেখো এই যে জিএফআর দেখো প্রায় 25 ছিল, সে 25 নিয়ে উনি বছর পর বছর পার করতেছেন। এই পেশেন্ট দেখো 10 বছর পার হয়ে গেল, এখনো কিন্তু উনি আগের জিএফআরই আছেন। বন্ধুরা এই ছবি কিন্তু ডেভিডসনের ছবি, আমার বানানো ছবি নয়। কাজে এই পেশেন্টের জিএফআর যখন 30 হয়ে গেল, তখন তোমার মতো একজন আশাবাদী এবং তোমার মতো একজন বিচক্ষণ ডাক্তারের হাতে যদি শুধু রুগীটা একবার পড়ে, আর তুমি যদি পেশেন্টটাকে চমৎকার করে ব্লাড প্রেশার এবং প্রোটিনুরিয়াকে কন্ট্রোল করে দাও, এই পেশেন্ট কিন্তু আর ডিটেরিওরেট করছে না। দেখো পেশেন্টে দেখো ইজিএফআর 25 নিয়ে পেশেন্ট 10 বছর পার করে দিলেন, এরপরে কিন্তু পেশেন্টের এই অবস্থা চললে এই পেশেন্ট কিন্তু আর হয়তো বা ডায়ালাইসিসের মুখ নাও দেখতে পারে। কাজেই তোমার মতো একজন ডাক্তারের হাতে পেশেন্ট পড়লে তার কত গুড লাক, তাই না? এই জন্য আমরা আশা করি তোমরা এই বিষয়টাকে ভালোভাবে তুমি খেয়াল করবে, তুমি হতাশ হবা না। অনেক ডাক্তারই আসলে বন্ধুরা কিছু মনে করবা না, অনেক ডাক্তার দেখলাম যে হতাশ হয়ে যায়, আর কি আর হবে, ছিলেন এখানে চলে আসলেন এখানে, কাজে আর কি হবে না হবে। বন্ধুরা তুমি এখানে এসে আবার শুরু করো, এবং আমি আমি দৃঢ় আশাবাদী তোমরা আজকে ডেভিডসন থেকে এই ছবিটা দেখে নিবে যে কিভাবে একটা পেশেন্টের গুড ম্যানেজমেন্টের পর এই পেশেন্ট ডায়ালাইসিস থেকে বেঁচে যায়। কাজে এখানে তোমার মূল টার্গেট থাকবে গুড প্রেশার কন্ট্রোল এবং গুড প্রোটিনুরিয়া কন্ট্রোল, ঠিক আছে বন্ধুরা? তাহলে দেখো এখানে এই কথাগুলি বলা হচ্ছে, এসি ইনহিবিটর এআরবি ইজ আ ড্রাগ অফ চয়েস, তুমি দিবা অল পেশেন্টস উইথ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি সিকিডি প্রোটিনুরিয়া, এই পেশেন্টদেরকে আমরা এসি ইনহিবিটর এআরবি দিব। বন্ধুরা একটা ছোট কথা বলে দিই তোমাদেরকে, সারা জীবন মনে রাখবে, চুপে চুপে বলি, কাউকে বলো না যেন আবার। সেটা হচ্ছে যে যদি কোনো পেশেন্টের প্রোটিনুরিয়া থাকে বা অ্যালবুমিনুরিয়া থাকে, পেশেন্টের যদি হাইপারটেনশন নাও থাকে, তবুও কিন্তু একটু এসি ইনহিবিটর এআরবি দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে বন্ধুরা? এসি ইনহিবিটর এআরবি যদি অল্প ডোজে দাও, যেন প্রেশার আবার হাইপোটেনশন না হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু আলটিমেটলি কি হবে, এই পেশেন্টের প্রোটিনটা বন্ধ করতে পারলে পেশেন্টের রেনাল ফাংশন ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। কাজেই এসি ইনহিবিটর এআরবি দেওয়ার ইন্ডিকেশন শুধুমাত্র হাইপারটেনশন নয়। এখানে কিন্তু ভুল বুঝাবুঝি হয় ডাক্তারদের মধ্যে যে হাইপারটেনশন নাই, আপনি এসি ইনহিবিটর এআরবি কেন দিচ্ছেন? বন্ধুরা এসি ইনহিবিটর এআরবি দেওয়ার উদ্দেশ্য হাইপারটেনশন কন্ট্রোল করা নয়, শুধুমাত্র প্রোটিনুরিয়া বন্ধ করা আমার উদ্দেশ্য। কাজেই যদি পেশেন্টের হাইপারটেনশন থাকে তাহলে তুমি তো এসি ইনহিবিটর এআরবি দিবে, কিন্তু যদি পেশেন্টের হাইপারটেনশন নাও থাকে, পেশেন্টের ব্লাড প্রেশার 100/60, তাহলে কিন্তু বন্ধুরা তুমি ওনাকে র্যামিপ্রিল 1.25 মিলিগ্রাম রাতে দিতে পারো। বলবে যে আপনি এই ওষুধটাকে শুয়ে থাকেন, দিনের বেলায় এই র্যামিপ্রিল হাইপোটেনশন করবে, কিন্তু রাতের বেলায় এই র্যামিপ্রিল কিন্তু হাইপোটেনশন করবে না, পরিষ্কার বলে দিলাম তোমাদেরকে। এই যে লো ডোজ র্যামিপ্রিল, লো ডোজ এই যে এসি ইনহিবিটর, ভেরি লো ডোজ এআরবি, তুমি প্রেশার কম এই জন্য দিতে পারছো না। যদি তুমি সকালবেলা দাও তাহলে আলটিমেটলি পেশেন্ট কিন্তু খেতে পারবে না, খাওয়ার পরেই প্রেশারটা ফল করবে, পেশেন্টের মাথা ঘুরতে থাকবে, পেশেন্ট দাঁড়াইতে পারবে না, চোখে অন্ধকার দেখবে।
কিন্তু তুমি যদি বুদ্ধি করো যে না, আপনি তো দিনের বেলায় তো দাঁড়ান, হাঁটাহাঁটি করেন, কত কিছু করেন, রাত্রেবেলা তো আপনি শুয়ে থাকেন, কাজে আমি এই ওষুধ আপনি রাত্রেবেলা খাবেন, তো রাত্রেবেলা 1.25 র্যামিপ্রিল অথবা এই জাতীয় কোনো ওষুধের একদম সর্বনিম্ন ডোজ যেটা পাওয়া যায়, মিনিমাম ডোজ তুমি রাতে বলবা যে বিছনা যাওয়ার পরে এই ওষুধটা খেয়ে শুয়ে থাকবেন আপনি, তাহলে কিন্তু হাইপোটেনশন হবে না, ভিতরে ভিতরে প্রোটিনুরিয়া বন্ধ হবে, পেশেন্টের রেনাল ফাংশন ইমপ্রুভমেন্ট হবে। বন্ধুরা, এই কথাটা বললাম, কাইন্ডলি তুমি তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটা প্রয়োগ করবে। এসি ইনহিবিটর এআরবি দেওয়ার পর তুমি যে একটা প্রবলেমে পড়তে পারো সেটা হচ্ছে হাইপার ক্যালিমিয়া, পটাশিয়াম। পটাশিয়াম অনেক সময় বেড়ে যায়, যার কারণে তখন আর এসি ইনহিবিটর এআরবি দেওয়া যায় না। এই জন্য যে কোনো পেশেন্টকে এসি ইনহিবিটর এআরবি দেওয়ার পর পটাশিয়াম একটু মনিটরিং করতে হয়। এক্ষেত্রে আমরা যদি মনে করি যে পেশেন্টকে অবশ্যই এসি ইনহিবিটর এআরবি দিতেই হবে, সেক্ষেত্রে আমরা মিনিমাম ডোজ দেওয়ার পর পেশেন্টকে বলি যে পটাশিয়াম রিচ ডায়েট আপনি খাবেন না, এবং ওনার প্রেসক্রিপশনে এমন কোনো ওষুধ যেটা পটাশিয়াম বাড়াতে পারে সেগুলিকে আমরা অফ করে রাখি। যেমন বন্ধুরা তোমাদেরকে বললাম যে একটা পেশেন্ট যদি স্পাইরোডাক্টিন পান, তো স্পাইরোডাক্টিন তোমরা জানো যে এটা পটাশিয়াম বাড়ায়, তখন আমরা চেষ্টা করবো এটাকে না দিয়ে বরং আমরা এসি ইনহিবিটর এআরবি দেওয়ার জন্য, ঠিক আছে, এবং ডায়েটারি মডিফিকেশন করা লাগে। এছাড়া আরো কিছু মেডিসিন আছে যারা নাকি পটাশিয়াম বাড়াতে পারে। আমি যদি বলি তোমাদেরকে যে বিটা ব্লকারও পটাশিয়াম বাড়ায়, তোমরা বিশ্বাস করবে আমার কথা? মনে হয় বিশ্বাস করবে না, ঠিক আছে, বিশ্বাস না করো, কিন্তু একটু মনে রাখো বিটা ব্লকার কিন্তু পটাশিয়াম বাড়াতে পারে। এরপরে আসো ব্লাড প্রেশার তুমি কত রাখতে চাও। ব্লাড প্রেশার আসলে কোনো পেশেন্টের সিকিডি পেশেন্ট, তার প্রোটিনুরিয়া যদি না থাকে তাহলে আমরা 140/90 রাখতে পারি, কিন্তু আসলে বন্ধুরা শেষ পর্যন্ত আমাদের টার্গেট কিন্তু 125/75। মনে রাখো বন্ধুরা, যে সমস্ত কিডনি ডিজিজ পেশেন্ট, কিডনি পেশেন্টের ব্লাড প্রেশারের টার্গেট আলটিমেটলি 125/75 যদি হাইপারটেনশন এবং প্রোটিনুরিয়া একসাথে থাকে, তাহলে এটি মনে রাখবে 125/75 পেশেন্ট বেনিফিটেড হবে। যদি কোনো পেশেন্টের পটাশিয়াম 6-এর উপর একবার উঠে যায় তাহলে আসলে এসি ইনহিবিটর আর এআরবি তখন দেওয়া যায় না। এই পেশেন্টকে নিয়ে তখন আমাদের বিপদের কোনো শেষ থাকে না আসলে। প্রোটিনের বিষয়ে বন্ধুরা আমরা বলি যে পেশেন্টকে, কিডনি রোগীদের প্রোটিন একটু কম দিলেই ভালো হয়, কারণ প্রোটিন তোমরা জানো খাওয়ার পর যে প্রোটিনটা লিক হচ্ছে কিডনিতে যাচ্ছে, ওটা কিন্তু কিডনি ইনজুরি করতেছে, ওখানে টিউবুরোটক্সিক ইফেক্ট থাকছে এবং আলটিমেটলি পেশেন্টের ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে। এই জন্য পেশেন্টকে বলতে হয় প্রোটিন কম খাবেন। কতটুকু প্রোটিন কম খাবেন আপনি? 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট। নর্মালি প্রোটিন আমরা কতটুকু খাই? 1 গ্রাম পার কেজি বডি ওয়েট। আমরা যদি শরীরের ওজন যদি 60 কেজি হয় তাহলে প্রতিদিন 60 গ্রাম প্রোটিন খেতে হবে। একজন আমার কোনো বন্ধুর শরীরের ওজন যদি 75 কেজি হয় তাহলে তাকে 75 গ্রাম প্রোটিন প্রতিদিন খেতে হবে। কিন্তু কিডনি রোগীদের ক্ষেত্রে একটু কম খেতে হবে, 0.8। তাহলে যদি ওজন 60 কেজি হয় তাহলে 48 গ্রাম প্রোটিন ওনাকে খেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা, 48 গ্রাম প্রোটিন এটা কতটুক গরুর মাংসের মধ্যে থাকে? তুমি এখন যদি ছোট ছোট বাটখারা নিয়ে বসো যে আমি আজকে 48 গ্রাম মেপে তারপর প্রোটিন খাবো, তাহলে কিন্তু বন্ধু হবে না এটা। 48 গ্রাম প্রোটিন কতটুকু? 48 গ্রাম প্রোটিন থাকে কিন্তু 48 × 5 কত হয়? ধরো যে 250 গ্রামের একটু কম হয়, 240 গ্রাম ধরো। এই 240 গ্রাম ওজন, 240 গ্রাম ওজন গ্রামের এক পিস গরুর মাংস যার মধ্যে হাড্ডি নাই, অথবা এক পিস মাছ যার মধ্যে কাটা নাই, এতটুকু মাছ অথবা মাংসের টুকরার মধ্যে কিন্তু এই 240 গ্রাম প্রোটিন থাকে। এটা এমন না যে ছোট মেজ বাক্সের মতো এক টুকরা প্রোটিন, এক টুকরা মাছ দিলা বা মাংস দিলা যে এটাই আপনার 48 গ্রাম। না বন্ধুরা, এখানে ভুল করি কিন্তু আমরা। 48 গ্রাম প্রোটিন কিন্তু অনেক প্রোটিন, মোটামুটি ভাবে 240 থেকে 250 গ্রাম এক টুকরা মাছ বা মাংসের মধ্যে কিন্তু 48 গ্রাম প্রোটিন থাকে। বন্ধুরা কেন বলবো যে স্যার এটা কেন? এটার কারণ হচ্ছে তোমরা জানো একটা সেলের হিসাব করো তো, একটা সেলের মধ্যে প্রায় 60 ভাগই থাকে পানি, তাই না? 60% থাকে পানি, এরপরে থাকতেছে অন্যান্য জিনিস, কিছু ফ্যাট থাকে, কিছু কার্বোহাইড্রেট থাকে, অনেক অর্গানিলি থাকে, নেট প্রোটিন কিন্তু কম থাকে। তো একটা সেল মানেই তো একটা সেল, অনেক সেল মিলিয়ে তো এক টুকরা মাংস, কাজে ওর মধ্যেও তোমার 60% পানি আছে। এই জন্য তুমি যখন ক্যালকুলেট করবা তুমি পেশেন্টকে বুঝাই দিবা যে আপনার 50 গ্রাম প্রোটিন মানে কিন্তু 250 গ্রাম প্রোটিন আসলে, যার মধ্যে কোনো হাড্ডি নেই, যার মধ্যে কোনো কাটা নাই। ঠিক আছে বন্ধুরা? তো এই 250 গ্রাম প্রোটিনের মধ্যে আপনি সকালবেলা খেতে পারেন 50 গ্রাম,
দুপুরবেলা খেতে পারেন 100 গ্রাম, রাতে খেতে পারেন 100 গ্রাম। এই হলো 100, 100, 200 আর 50, 250 গ্রাম প্রোটিন আপনি এভাবে খাবেন। কাজেই এভাবে তুমি পেশেন্টকে একটু ক্যালকুলেট করে দিবে। হাইপার ক্যালেমিয়া কিডনি রোগীদের জন্য একটা বড় সমস্যা। কাজেই তোমাকে পেশেন্টের ডায়েটের দিকে খেয়াল রাখতে হবে এবং মেডিসিনের দিকে খেয়াল রাখতে হবে। যে সমস্ত খাবারে পটাশিয়াম বেশি থাকে সেগুলি একটা বিরাট লিস্ট, এটা আসলে এই জন্য বললাম যে অনেক খাবারই পেশেন্ট তখন খেতে পারবে না। তো আমাদের আসলে এই খাবারকে সিদ্ধ করে এই পটাশিয়াম এটা থেকে বের করতে হবে, আদারওয়াইজ খেতে পারবে। কিছু ফ্রুটসে না তোমরা জানো পটাশিয়াম বেশি থাকে, পাকা কলা পটাশিয়াম বেশি থাকে, অরেঞ্জ এটাতে বেশি থাকে, তারপর দেখো যে অরেঞ্জ জুস এখানেও বেশি থাকে, তারপর কিউই ফলটা ইদানিং কিছু কিছু পাওয়া যায় বাংলাদেশে বেশি থাকে, ডাবের পানি, হ্যাঁ ডাবের পানিতে প্রচুর পরিমাণে থাকে, আমে থাকে। ঠিক আছে, তা আমরা আসলে যদি বলি সহজ করে পেশেন্টকে এভাবে বলে দেয় যে আপনার নিরাপদ ফল হচ্ছে আপেল, পেয়ারা, পেঁপে, নাশপাতি। আপেল, পেয়ারা, পেঁপে, নাশপাতি, আনার, আনারস, এই কয়েকটা কিন্তু খেতে পারে। যদিও এখানে পেঁপের কথা বলা আছে অনেক নিচে, পেঁপে কিছু খেতে পারে পেশেন্টরা, অসুবিধা নেই। তাহলে আপেল, পেয়ারা, পেঁপে, নাশপাতি, আনার, আনারস, এই কয়েকটা ফল কিন্তু পেশেন্টরা খেতে পারে। তুমি না বললে তো পেশেন্ট খুশি হবে না, তোমাকে কিছু হা বলতে হবে। তুমি বলো ডাক্তার সাহেব পারবেন না, পারবেন না, পারবেন না, অনেক কথা বলেন, এখন পারবেন দু একটা কথা বলেন যেন আমি খেতে পারি সেগুলি। একইভাবে ভেজিটেবলস দেখো বিশাল লিস্ট, এই মিষ্টি কুমড়া খেতে পারবে না, আলু খেতে পারবে না, আলু চিপস খেতে পারবে না, ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারবে না, মাশরুম খেতে পারবে না, কত কিছু খেতে পারবে না, দেখো সিম খেতে পারবে না, অনেক কিছু খেতে পারবে না। তো এই জন্য বন্ধুরা আমি যে কথা বলি তোমাদেরকে সেটা হচ্ছে এই যে টমেটো খেতে পারবেন, অনেক কিছু পারবে না, সে কথা সিদ্ধ করে সিদ্ধ পানি ফেলে দিয়ে এরপর রান্না করে খাবেন। এর মধ্যে দেখো তোমরা বন্ধুরা গুড় খেতে পারবে না, তাই না? গুড়, এই গুড়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এইভাবে দেখো অনেক খাবারই থাকে। তা আলটিমেটলি যেটা আমরা বলি যে খাবার সিদ্ধ করে পানি ফেলে দিলে ওখান থেকে পটাশিয়াম, ইউরিক অ্যাসিড, ফসফেট বের হয়ে চলে যাবে এবং আপনি কিছু খেতে পারবেন। এখানে বিরাট একটা লিস্ট দিয়ে দিছে। আর সফট ড্রিঙ্ক খেতে পারে না বন্ধুরা, মনে রাখবেন সফট ড্রিঙ্ক। দুধ খেতে পারে না, দুধের মধ্যে প্রচুর ফসফেট থাকে। সফট ড্রিঙ্ক খুললেই ফস করে ওঠে, যেন মনে হয় ভিতর থেকে বলতেছে আমি কিন্তু ফসফেট খাওয়া যাবে না। তো রুগীরা কিন্তু আবার কেন যেন এগুলি খেতে পছন্দ করে, যে আমি একটু ফস খাবো না, ফস তো খেতে পারবেন না, ফসফেট খাওয়া নিষেধ, ফস খাওয়া নিষেধ। ঠিক আছে, দুধ কম খাওয়াই ভালো, দুধ থেকে যে দই তৈরি হয় ওগুলি কম খাওয়া ভালো। ঠিক আছে, এরপরে আসো তোমরা পটাশিয়াম যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের আলটিমেটলি কিছু মেডিসিন দিয়ে রাখতে হয় পেশেন্টকে। আমরা ক্যালসিয়াম রেজোনিয়াম দিতে পারি, এখন জিরকোনিয়াম পাওয়া যায়, এগুলি দেওয়া যেতে পারে। আর দেখো ফুসেমাইড দেওয়া যায়, ফুসেমাইড দিলে তোমরা জানো সোডিয়াম পটাশিয়াম দুইটাই বের হয়ে যায়। সোডিয়াম বাইকার্বনেট এটা অ্যাসিডোসিস হলে দেওয়া হয়, এটা কিন্তু পটাশিয়াম কমায়। কিভাবে কমায়? এগুলি পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকায় দেয়। তো আলটিমেটলি কিন্তু এই মেডিসিন সবগুলি হাইপারক্যালেমিয়া কারেকশন করার জন্য প্রয়োজন। এছাড়া এসি ইনহিবিটর, এআরবি মেডিসিন যেগুলি, এগুলিও কিন্তু আলটিমেটলি হাইপার ক্যালেমিয়ার জন্য খুব খারাপ মেডিসিন। ইরিমা যদি থাকে পেশেন্টকে বলতে হবে যে আপনি আলটিমেটলি লবণ খাওয়া আপনাকে বন্ধ করতে হবে, লো সোডিয়াম ডায়েট, আপনি পাতে লবণ খাবেন না, তরকারির লবণই আপনার শেষ লবণ, আর কোনো ফর্মে কোনো লবণ খাওয়া যাবে না। এছাড়া পানি যেটা আছে যে বললাম যে পানি হচ্ছে তুমি কিডনি রোগীদের জন্য সাধারণত যাদের শরীরের মধ্যে ইডিমা নেই তাদেরকে 1 থেকে 1.5 লিটার পানি খেতে বলতে পারো, 1.5 লিটার পানি খেতে পারে ওনারা। আর যাদের ইডিমা আছে তাদেরকে 1 লিটার পানি খেতে বলবে। এছাড়া এই ধরনের পেশেন্টদেরকে লুপ ডায়াবেটিস দেওয়া যেতে পারে, থায়াজাইড ডায়াবেটিস এগুলি দেওয়া যেতে পারে। কখনো যদি এমন হয় যে ফুসেমাইড দিচ্ছ কাজ হচ্ছে না, তো ফুসেমাইডের সাথে থায়াজাইড দিয়ে দিটা, তাও যদি কাজ না হয় স্পাইনোলেকটন দিতে পারো। তবে অবশ্যই পটাশিয়াম এবং অন্যান্য লবণের দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। তবে এই যে ফিজিশিয়ান, যে ডক্টর, তোমাকে কিছু ব্যতিক্রম কথাও জানতে হবে যে কিডনি রোগের তো কারণ হিসাবে গ্লোমেরুলোনেফ্রাইটিস বললাম, কিন্তু যদি এমন যদি হয় যে কিডনি রোগের কারণ হলো ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, অর্থাৎ কিডনি যে টিউবিউলস গুলি আছে টিউবিউলস গুলি ইনজুরি হয়ে ড্যামেজ হয়ে গেছে, তাহলে কিন্তু আলটিমেটলি এই পেশেন্ট সল্ট লুজিং নেফ্রোপ্যাথি ডেভেলপ করেন। অর্থাৎ কিডনি টিউবিউলস ইনজুরি হলে সল্ট লুজিং নেফ্রোপ্যাথি ডেভেলপ করে, বারবার লবণ কমে যায়। এই ধরনের পেশেন্টদের কিন্তু আলটিমেটলি পানিতে লবণ গুলিয়ে গুলিয়ে খেতে হয়। অনেক সময় পেশেন্টকে তুমি বলবো যে লবণ খাবেন বেশি করে, পেশেন্ট চোখ বড় করে তোমার দিকে তাকিয়ে থাকবে, বলবে যে
ডাক্তার সাহেব, আপনার আগ পর্যন্ত যত ডাক্তার দেখাইলাম সবাই বলেন যে লবণ খাবেন না, আর আপনি আমাদেরকে নতুন কথা শোনাইতেছেন এখন যে লবণ খাইতে হবে। তো লবণ তো আসলে খাইতে নিষেধ করছে, তখন তুমি একটু বুঝাই দিতে হবে যে লবণ আপনি খেতে পারবেন না, কারণ আপনার শরীর খেতে হবে আপনাকে, কারণ শরীরে থেকে লবণ বের হয়ে যাচ্ছে। একইভাবে পটাশিয়াম বের হয়ে গেলে আপনি ডাবের পানি, পাকা কলা বেশি করে খাবেন। এটাকে ওনাকে তুমি এক্সপ্লেন করে যে না দাও, তারা কিন্তু পেশেন্ট ভুল বুঝবে তোমাকে। পেশেন্টের বাইকার্বনেট লেভেল ঠিক রাখতে হবে। তোমরা জানো যেটা অ্যাসিডোসিস করে কিডনি রোগে। অ্যাসিডোসিস হলে তোমাকে অ্যাসিডোসিস কারেকশন করতে হবে, আর অ্যাসিডোসিস কারেকশন করতে গেলে পেশেন্টকে সোডিয়াম বাইকার্বনেট ট্যাবলেট দিতে হবে, অনেক সময় ইনজেকশনও দেওয়া লাগতে পারে। রেনাল বোন ডিজিজ, আমরা জানি রেনাল অস্টিওডিস্ট্রফি অথবা কিডনি রোগে পেশেন্টদের বোনসের অনেক ক্ষতি হয়। আমরা জানি সেখানে অস্টিওমেলাসিয়া, অস্টিওপোরোসিস, অস্টিয়াইটিস ফাইব্রোসিস সিস্টিকা এবং অস্টিওস্ক্লেরোসিস এই প্রবলেমগুলি হয়, অর্থাৎ বোনসগুলি ক্ষয় হয়ে যায়। সোজা কথা, কিডনি রোগে বোনস ক্ষয় হয়ে যায়, যাকে রেনাল অস্টিওডিস্ট্রফি বলা হয়। তো এক্ষেত্রে যে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ফসফেট বেড়ে যায়, ভিটামিন ডি কমে যায়। তো ফসফেট বেড়ে যায়, ভিটামিন ডি কমে যাওয়ার জন্য সহজ জিনিস, ফসফেট বাইন্ডার দিতে হবে একদিকে, এবং ফসফেট কন্টেইনিং ফুড খাওয়া বন্ধ করতে হবে, দুধ, ফসফরে এমন সফট ড্রিঙ্কস এগুলি, এবং বিচি জাতীয় খাবারগুলিতে কিন্তু ফসফেট থাকে। যেমন তোমাদের একটা খাবারের নাম বলে শুনলে তোমরা হাসবা, কিন্তু প্রচুর ফসফেট থাকে। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি। এটা দিয়ে অনেকে ভর্তা বানায় খাইতে কি যে মজা। এটা মধ্যে প্রচুর ফসফেট থাকে, হিউজ ফসফেট থাকে। তারপরে দুধের মধ্যে প্রচুর ফসফেট থাকে, দইয়ে ফসফেট থাকে। তো এগুলি কিন্তু আলটিমেটলি পেশেন্টকে খেতে নিরুৎসাহিত করা উচিত। খেতে হলে পানি মিক্স করে ডাইলুট করে খেতে হবে। ভিটামিন ডি যেহেতু কম থাকে, কাজে একটি ভিটামিন ডি তোমাদেরকে দিতে হবে 125 ডাইহাইড্রোক্সিক্যালসিফেরল, ঠিক আছে বন্ধুরা? তো ফসফেটের আমরা যেটা বললাম যে ফসফেটের জন্য আমরা দুধ, চিজ এগুলি খেতে আমরা নিষেধ করব। ডিমের মধ্যে কিছু ফসফেট থাকে, প্রোটিনে ফসফেট থাকবেই। আর ফসফেট যেন শরীরে অ্যাবজর্পশন হতে না পারে, যেন প্রত্যেক খাবারের সাথে বা পরে আমাদেরকে ফসফেট বাইন্ডার দিতে হবে। ক্যালসিয়াম কার্বনেট, ল্যান্থেনাম, সেভেলেমার এগুলি মার্কেটে পাওয়া যায়। এগুলি দিলে আলটিমেটলি যে খাবারের সাথে যে ফসফেট পেটে যাচ্ছে সেটা অ্যাবজর্পশন হতে পারে না, সেটা স্টুলের সাথে বের হয়ে চলে যায়। ঠিক আছে বন্ধুরা? অন্যদিকে দেখো, পেশেন্টের শরীরে যেহেতু ক্যালসিয়াম কমে যায়, এই ধরনের রোগীদের শরীরে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হতে পারে না ভিটামিন ডি এর অভাবে। তো ক্যালসিয়াম কমে যাওয়ার কারণে আলটিমেটলি প্যারাথয়রয়েড গ্ল্যান্ড ওভার স্টিমুলেটেড থাকে, কাজে এই সমস্ত পেশেন্টদেরকে আলটিমেটলি ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনও দিতে হয়। এবং ফসফেট এবং প্যারাথয়রয়েড হরমোন সিক্রেশনকে ব্লক করতে হয়। প্যারাথয়রয়েড হরমোন সিক্রেশন যদি হতে যেন না পারে, এই জন্য ভিটামিন ডি সাপ্লিমেন্ট বেশি দিতে হয়। ভিটামিন ডি বেশি করে দেওয়া হলে কিন্তু আলটিমেটলি প্যারাথয়রয়েড হরমোন সিক্রেশন কমে যায়, মনে থাকবে। ভিটামিন ডি বেশি দিলে কিন্তু প্যারাথয়রয়েড হরমোন সিক্রেশন কমে যায়। তো এইভাবে দেখো আমরা মোটামুটি ভাবে প্যারাথাইরয়েড হরমোন অনেক সময় এমন হয়ে যায় যে এটা স্টিমুলেটেড হতে 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 এটা একদম অটোনোমাস হয়ে যায়। বুঝতে পারছো না? যে অনেক সময় বাসায় একটা ছেলে দুষ্টামি করে, বাবা ধমক দেয় তো দুষ্টামি আর করে না, আবার দুষ্টামি করে, আবার ধমক দেয়, দুষ্টামি করে না, দুষ্টামি মাত্রা দিন দিন বাড়তে 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 এক পর্যায়ে সে অটোনোমাস হয়ে যায়। বলে আমি কারোর কেয়ার করি না, আমি কাউকে মানি না, হ্যাঁ, আমি কারোর কথা শুনবো না। তো এটা অটোনোমাস হয়ে গেল সে, কেন? দুষ্টামি করতে 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 করতে। ঠিক তেমনি প্যারাথাইরয়েড হরমোন ওভার স্টিমুলেটেড হতে 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 এক পর্যায়ে এটা অটোনোমাস হয়ে যেতে পারে। এবার অটোনোমাস হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি এই প্যারাথাইরয়েড হরমোন এত বেশি সিক্রেশন হয়, এটাকে বলা হয় টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। অনেক বেশি প্যারাথাইরয়েড হরমোন হওয়ার কারণে শরীরে ক্যালসিয়ামও অনেক বেশি হয়ে যায়, হাইপার ক্যালসিমিয়া হয়ে যায়। আর হাইপার ক্যালসিমিয়া হয়ে গেলে পেশেন্টগুলি কনফিউজ হয়ে যায়, ড্রাউজি হয়ে যায় এবং আনকনসিয়াস হয়ে যেতে পারে। কাজেই কোনো কিডনির পেশেন্ট যদি আনকনসিয়াস হয়ে আসে, তখন জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য কজ অফ আনকনসিয়াসনেস ইন এ কিডনি পেশেন্ট বা রেনাল পেশেন্ট, সিকিডি পেশেন্ট। সিকিডি পেশেন্ট আনকনসিয়াসনেসের একটা কারণ হচ্ছে, মনে রাখবে বন্ধুরা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে পেশেন্ট আনকনসিয়াস হয়ে যেতে পারে। কোন কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে পেশেন্ট আনকনসিয়াস হতে পারে? একটা হচ্ছে হাইপোনেট্রিমিয়া, সিকিডিতে পেশেন্টের সোডিয়াম কমে যেতে পারে, হাইপোনেট্রিমিয়া। আর একটা হচ্ছে হাইপার ক্যালসিমিয়া। এই দুইটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে পেশেন্ট আনকনসিয়াস হতে পারে। এছাড়া সিকিডি পেশেন্টের ইউরিমিয়ার কারণে ইউরিমিক এনকেফালোপ্যাথি হয়ে পেশেন্ট আসলে রেস্টলেস হয়ে যেতে পারে, ডিসওরিয়েন্টেড হয়ে যেতে পারে। এই পেশেন্টগুলো একদম ফুললি আনকনসিয়াস না হলেও পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস অনেক কমে যায় এবং রেস্টলেস, ডিসওরিয়েন্টেড হয়ে যায়। এছাড়া
সিকিডি পেশেন্টের যেহেতু হাইপার টেনশন থাকে, পেশেন্টের ব্রেন স্ট্রোক করতে পারে, পেশেন্ট হেমোরেজ ইনফার্কশন, সাধারণত হেমোরেজ হয় বেশি, এগুলি করে কিন্তু পেশেন্ট আনকনসিয়াস হয়ে যেতে পারে। এছাড়া সিকিডি পেশেন্টের অনেক সময় ডায়াবেটিস থাকে, এই ডায়াবেটিসের কারণে পেশেন্টের হাইপার এবং হাইপোগ্লাইসিমিয়া হয়ে পেশেন্ট কিন্তু আনকনসিয়াস হয়ে যেতে পারে। কাজেই এই সিকিডি পেশেন্ট অনেক কারণে আনকনসিয়াস হয়ে যেতে পারে। কাজেই এই সিকিডি পেশেন্ট যদি আনকনসিয়াস হয়ে আসে, প্রথমে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স চেক করতে হবে তোমাকে, সিরাম ইলেকট্রোলাইটস উইথ সিরাম ক্যালসিয়াম দেখতে হবে। ক্রিয়েটিনিন তো দেখবেই তুমি, এছাড়া প্রয়োজন হলে ব্রেনের একটা সিটি স্ক্যান করাই নিতে পারো। কাজেই তুমি একটা আনকনসিয়াস পেশেন্ট ইন সিকিডি পেশেন্ট, আশা করা যায় পরীক্ষা যদি জিজ্ঞেস করা হয় তাহলে তোমরা সুন্দর করে অ্যান্সার দিতে পারবে। সেক্ষেত্রে পেশেন্টের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বন্ধ করে দিতে হবে, অ্যাক্টিভ ভিটামিন ডি এটাও বন্ধ করতে হবে পেশেন্টের, যেহেতু ক্যালসিয়াম কমাইতে হবে, এবং ক্যালসিয়াম কমানোর জন্য আলটিমেটলি পেশেন্টকে ডায়ালাইসিস শুরু করতে হবে। একটা ডায়ালাইসিস হচ্ছে পেশেন্টের ক্রিয়েটিনিন কমানোর জন্য, ইউরিয়া কমানোর জন্য। এখানে ডায়ালাইসিস পেশেন্টের এক্সট্রা ক্যালসিয়াম শরীর থেকে বের করে দেওয়ার জন্য। এক্সট্রা ক্যালসিয়াম যদি শরীর থেকে আমরা বের করে দিতে পারি, তাহলে পেশেন্টের আবার লেভেল অফ কনসিয়াসনেস ইমপ্রুভ করবে, পেশেন্টের জ্ঞান ফিরে আসবে। অনেক সময় এই ক্যালসিয়াম বের করার জন্য পেশেন্টকে 6 ঘন্টা 8 ঘন্টা ডায়ালাইসিস দেওয়া লাগতে পারে। তোমরা বন্ধুরা জানো সাধারণত ডায়ালাইসিস আমরা 4 ঘন্টা দেই, কিন্তু অনেক সময় যদি এরকম হয় কোনো উপাদান শরীরের মধ্যে অনেক বেড়ে গেছে, তাহলে কিন্তু অনেক লম্বা সময় ডায়ালাইসিস দেওয়া লাগে। এটাকে বলা হয় ইডিডি, এক্সটেন্ডেড ডিউরেশন অফ ডায়ালাইসিস, অর্থাৎ অনেক লম্বা ডায়ালাইসিস। অনেক সময় পেশেন্ট শরীরের মধ্যে ব্লাড দিতে দিতে ক্যালসিয়াম আয়রন এত বেশি জমে যায় যে আয়রন ওভারলোড হয়ে যায় শরীরের ভিতরে, তখন ডায়ালাইসিস দিয়ে এই আয়রনটা বের করতে হয়। এই ক্যালসিয়াম শরীরের মধ্যে ওভারলোড হয়ে যায়, ক্যালসিয়ামটা বের করতে হয়। অনেক সময় কোনো মেডিকেশন পেশেন্ট খায়, খেলে পরে ওই হঠাৎ করে ওই মেডিকেশন শরীরের মধ্যে জমে যেতে পারে, ওইটা বের করতে হয়। যেমন লিথিয়াম শরীরে জমে গেল, লম্বা সময় ডায়ালাইসিস দিয়ে এগুলি তখন বের করতে হয়। তাহলে বন্ধুরা শুধুমাত্র যে সিকিডি পেশেন্টের ডায়ালাইসিস করতে হয় তা না, সিকিডি বাদ দিয়েও আরো অন্যান্য কারণে কিন্তু ডায়ালাইসিস করা লাগতে পারে। ঠিক আছে বন্ধুরা, অনেক সময় জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য নন রেনাল ইন্ডিকেশন অফ ডায়ালাইসিস। আমরা তো জানি একটা হচ্ছে হাইপার ক্যালিমিয়া, আরেকটা হচ্ছে হাইপার ক্যালসিমিয়া, আরেকটা হচ্ছে ড্রাগ ইনটক্সিকেশন, যেমন মিথানল পয়জনিং, যেমন লিথিয়াম পয়জনিং, এক্সেট্রা এক্সেট্রা। দিস আর দ্য নন রেনাল ইন্ডিকেশন অফ ডায়ালাইসিস। বন্ধুরা খুব টায়ার্ড লাগতেছে আজকে। যাক, আমাদের যেহেতু ক্লাস শুরু হলো, আমরা নেক্সট আবার ক্লাস নিব, অসুবিধা নেই। আজকে আসলে অনেক কিছু দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু খুব আসলে টায়ার্ড লাগতেছে। আমরা নেক্সট দিন তোমাদেরকে সাথে ডায়ালাইসিস নিয়ে কথা বলবো। আজকে এখানে আমরা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে অজস্র ধন্যবাদ। আমি আশা করি আজকের এই লেকচারটা তোমরা আবার একটু শুনবে রাতের বেলা। আশা করা যায় কিডনি পেশেন্টের অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে তোমরা তাদের জন্য অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে যেতে পারবে এবং ভালো ম্যানেজমেন্ট দিতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে যে এত সুন্দরভাবে ক্লাস। আচ্ছা, আমি একটু বলি, বোরিং লাগতেছে না তো এই? না 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 স্যার, অসংখ্য স্যার, অনেক ভালো লাগতেছে স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, যে কোশ্চেনটা হচ্ছে স্যার যে আমরা যে বর্তমানে আপনি একটু বলেছেন যে প্রোটিন যদি বেশি করে খাওয়া হয় তাহলে হচ্ছে কিডনি পেশেন্টের প্রবলেম হবে। তো স্যার দেখা গেছে যে বর্তমানে একটা বহুল পরিচিত নাম কিটো ডায়েট। তো কিটো ডায়েটে স্যার হচ্ছে ম্যাক্সিমাম সময় হচ্ছে প্রোটিন রিলেটেড কথাগুলো বারবার আসে। এটা স্যার হচ্ছে মানে কিডনিতে কেমন ইফেক্ট করে যদি একটু। আসলে একটা কথা বলি, বর্তমানে যে বিষয়টা যে ওবেসিটি এবং কিটো ডায়েট, ওয়েট রিডাকশন, এগুলি কিন্তু এই বিষয়টা কিন্তু একজন সুস্থ সবল মানুষের জন্য। যে পেশেন্টের ডায়াবেটিস আছে, যে পেশেন্টের কিডনিতে রোগ আছে, যে পেশেন্ট বিভিন্ন ওষুধ খাচ্ছেন উনি, ওনার জন্য কিন্তু এই বিষয়গুলি প্রযোজ্য হবে না। এর মধ্যে কিন্তু অনেক পেশেন্ট পাওয়া গেছে যারা নাকি এই সমস্ত কাজ করার পরে আলটিমেটলি বিভিন্ন রকম কমপ্লিকেশন ডেভেলপ করে হসপিটালাইজ হতে হলো। কাজেই আমার রিকোয়েস্ট থাকবে যে এ ধরনের ডায়েটিং করে ওজন কমানো, এটা কিন্তু একজন ব্যক্তি যিনি ওবেসিটিতে ভুগছেন কিন্তু পাশাপাশি উনি খুব বড় ধরনের কোনো রোগে ভুগছেন না, হয়তো ওনার প্রেশারটা অল্প একটু বেশি থাকে, এটা অ্যাকসেপ্টেড, হয়তো সুগার একটু আইজিটি আছে, কিন্তু ওবেসিটি আছে পেশেন্টের, তার জন্য কিন্তু এইগুলি। কিন্তু যিনি অলরেডি এত বেশি কিডনি রোগে ভুগছেন, ওনাকে অনেক ওষুধ খেতে হয়, ওনার জন্য কিন্তু এগুলি আলটিমেটলি কোনো সুফল বয়ে আনে না। স্যার হচ্ছে আমরা তো প্র্যাকটিক্যালি হচ্ছে দেখি যে হচ্ছে কিটো ডায়েট করলে আপনার হচ্ছে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সেক্ষেত্রে কি এটা একটা প্রিভেন্টিভ মেজার। আসলে যাদের কোনো রোগ নাই তাদের জন্য ওয়েট রিডাকশন করলে কিন্তু আলটিমেটলি
সব দিকেই ভালো। একটা ওয়েট রিডাকশনের সুফল হচ্ছে পেশেন্টের হাইপারটেনশন, আইজিটি, ডিসলিপিডিমিয়া এবং আলটিমেটলি ওবেসিটি কিন্তু গ্লোমেরুলোনেফ্রাইটিস করে, এফএসজিএস, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, কিডনির এই রোগটার সাথে কিন্তু ওবেসিটির সরাসরি সম্পর্ক। এই কথা ডেভিডসনও আছে যে এফএসজিএস এর একটা কারণ হচ্ছে কিন্তু ওবেসিটি। তো সেক্ষেত্রে কিন্তু যদি ওবেসিটি আমরা কমায় নিয়ে আসতে পারি, যে কোনোভাবে হোক, কিটো ডায়েটের মাধ্যমে হোক, অন্য কোনো কারণে, আলটিমেটলি পেশেন্ট সব দিক থেকেই বেনিফিটেড হয়। কিন্তু যে পেশেন্ট অলরেডি বিভিন্ন রোগে ভুগছেন, এনার জন্য কিন্তু সবকিছুই ক্যালকুলেটেড করতে হবে। ওনার খাবার দাবার, ওনার পানি, ওনার লবণ, লবণ পর্যন্ত 2 গ্রামের বেশি উনি লবণ খেতে পারবেন না। ওনার লবণটা আমি ইন্ডিয়াতে দেখছি যখন ট্রেনিং এ ছিলাম, যে ছোট্ট একটা স্কেল দিয়ে তারা এই 2 গ্রাম লবণকে মিজার করে পেশেন্টকে ছোট্ট একটা প্লাস্টিকের ভিতর প্যাকেটের মধ্যে দিচ্ছেন যে আপনার 24 ঘন্টা লবণ খেতে এতটুকু। তো যেখানে 2 গ্রাম লবণকে পর্যন্ত তারা মিজার করে পেশেন্ট হাতে তুলে দিচ্ছেন, সেখানে আমরা তো যে কোনো একটা সিস্টেমে পেশেন্টকে ফেলে দিতে পারি না। অবশ্যই পেশেন্টের সবগুলি খাবার, তার খাবার দাবার, তার লবণ, তার মিনারেলস, তার বডি ওয়েট, তার ব্লাড প্রেশার, তার সুগার, সবকিছু কিন্তু একদম ক্যালকুলেটেড থাকতে হবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এগুলি নিয়ে বিতর্ক সারা পৃথিবীতে আছে, এখানেও আছে। আসলে এর পক্ষেও লোকের অভাব নাই, বিপক্ষে লোকের অভাব নাই। আমরা মনে করি সময়ের সাথে সাথে আস্তে আস্তে বিষয়গুলো আমাদের সবার কাছেই পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। স্যার একটা সেশন আপনার কাছ থেকে আমরা চাই, যে বর্তমান সময়ে স্যার হচ্ছে কোভিড-19 চলছে। তো স্যার কোভিড-19 পেশেন্টের, মানে একজন কিডনি পেশেন্টের হচ্ছে তার যদি কোভিড-19 হয়, তার কি কি জিনিসগুলো ফলো করা উচিত বা কিভাবে তার লাইফস্টাইলটা করা উচিত, এরকম স্যার হচ্ছে একটা যুগোপযোগী একটা সেশন আপনার কাছ থেকে ক্লাস আছে স্যার। অবশ্যই, শুধু ক্লাস না, এটা আসলে একটা সুন্দর একটা অনুষ্ঠান। আমি গত 2 দিন আগেও রেডিও বাংলাদেশ বেতারে এর উপর একটা অনুষ্ঠান করে আসছি। তো যাই হোক, আমার মনে হয় যে আমরা এখানেও করতে পারবো, এবং এর দ্বারা শুধু যে আমাদের ভবিষ্যতে ডাক্তারগণ উপকৃত হবেন তাই না, সাধারণ মানুষও কিন্তু এই ধরনের অনুষ্ঠান থেকে উপকৃত হতে পারবেন। অবশ্যই এই ধরনের প্রোগ্রাম করবো স্যার। ইনশাআল্লাহ। আরেকটা স্টুডেন্ট হচ্ছে স্যার অনুরোধ করেছিল আপনার কাছে যে কমন যে নেফ্রোলজি ওয়ার্ডে বা হচ্ছে নেফ্রোলজি যখন টেস্টমেন্ট থাকে মেডিসিনের সময়, তো তখন হচ্ছে কমন যে পেশেন্ট গুলো সচরাচর হচ্ছে তারা দেখতে পায়, এবং হচ্ছে যে বলতে গেলে সিমটম অ্যানালাইসিস টাইপের একটি সেশন তারা চাচ্ছিল, যদি আপনি। সিমটম অ্যানালাইসিস, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আমরা আমাদের আসলে এই লেকচারটা হয়ে যাওয়ার পর সিকিউরিটি ম্যানেজমেন্ট, আমরা নেক্সট ক্লাস আমাদের হিমোডায়ালাইসিস, পেরিটোনিয়াল ডায়ালাইসিস এবং রেনাল ট্রান্সপ্লান্টেশনের উপর, তারপরে নেফ্রোটিক সিনড্রোম, তারপরে পোস্ট স্টেপটোকোপিক নেফ্রাইটিস, এতটুকু হলে পরে আমাদের মোটামুটি হবে মাস্ট টু নো। নেফ্রোলজিতে যে এমবিবিএস এ মাস্ট টু নো, এটা মোটামুটি কভার হয়ে যাবে। এরপর আমাদের এই যে বিভিন্ন টপিক, একজনের রিকোয়ারমেন্ট থাকতেই পারে, এই টপিকস আমরা অনুযায়ী কিছু সেশন করব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। যত রিকোয়ারমেন্ট থাকবে স্যার আপনার ক্লাস আরো বেশি করে চায় স্যার, এটা সবার একটা দাবি যে এখানে আসলে ক্লাসগুলো। আচ্ছা, এখানে তো মোটামুটি ভাবে শুরু হলো তো প্রসেস। এখানে আমাদের মেডিকেল কলেজে একটা করে লেকচার নিতে হয়, আর সবচেয়ে বড় কথা এখানে কিছু রিসার্চ ওয়ার্ক করতে হয় আসলে আমাকে। এই রিসার্চ ওয়ার্কের জন্য প্রচুর সময় দিতে হয়, জার্নালে সময় দিতে হয়। তো এগুলোর জন্য আসলে মোটামুটি টাইম আমার অকুপাইড হয়ে থাকে। এরপরেও আমি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্য যদি সময় বের করতে পারি ইনশাল্লাহ, অবশ্যই আমি সময়, আমার একদম প্রাণপণ চেষ্টা থাকবে, আমি যদি আরেকটু সময় বের করতে পারি বের করবো ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।